হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমি তোমাদের দুটো ক্লাস করিয়েছি, তো আশা করি তোমাদের ক্লাসগুলো খুব ভালো লেগেছে এবং তোমরা ভালো করে অঙ্কগুলো করতে পেরেছো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিছু অন্য কাজের জন্য কাজ শেষ হওয়ার আগেই একে কাজ ছেড়ে যেতে হয় এবং শেষের 5 দিন বি একা কাজ করে। তাহলে কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছে? দেখো কি বলছে, এ একটা কাজ করে একা করে 20 দিনে, বি ওই কাজটা একা করে 30 দিনে। তাহলে আমি কি জানি যে তোমাদের আগে করিয়েছিলাম যে পুরো কাজ করা মানে কত অংশ করা, কাজটার এক অংশ করা। তাহলে কি, এ 20 দিনে কাজটার এক অংশ করে, আমি তারপরে কি করব, আমার প্রথম কাজ হবে এ একদিনে কতটা করবে। তা এ 20 দিনে যদি এক অংশ করে, একদিনে কতটা করবে, একের 20 অংশ। আর বি 30 দিনে কাজটা করছে, তাহলে বি 30 দিনে যদি এক অংশ করে, তাহলে বি একদিনে কতটা করবে, একের 30 অংশ। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখানে বলেছে তারা একসাথে কাজ শুরু করলো, তাহলে এ আর বি একসাথে একদিনে কতটা করে সেটা বের করব। এ আর বি একসাথে তাহলে কতটা করবে, এ একদিনে করে একের 20 অংশ, বি একদিনে করে একের 30 অংশ। তাহলে এরা দুজন মিলে একদিনে কতটা করবে, একের 20 যোগ একের 30। লসাগু করলে কত হয়, 20 আর 30 এর লসাগু হয় 60। 3 কুড়ি 60 যোগ 30 দুগুণে 60, তাহলে কত হচ্ছে 5 এর 60। কাটাকুটি যায় 5 দিয়ে 60 কে, 5 বারং 60। তাহলে কত হলো, একের 12, মানে এ আর বি একদিনে করে একের 12 অংশ। এই একদিনে যতটা করছে সেই অংশটাকে যদি আমি উল্টে দিই, তাহলে আমার কি বেরোয়, তাদের কত দিন লাগবে এই পুরো কাজটা করতে, মানে এক অংশ করতে কত দিন লাগবে সেটা বেরিয়ে যাবে। তাহলে এটাকে উল্টে দিলে কত হয়, 12, মানে এ আর বি মিলে কাজটা কত দিনে করবে, 12 দিনে করবে। ঠিক আছে, আচ্ছা এটা তো আমার চাই না, আমার কি বলেছে দেখো, তারপরে বলেছে একসাথে কাজ শুরু করলো, কিন্তু কিছু অন্য কাজের জন্য কাজ শেষ হওয়ার আগেই এ কে কাজ ছেড়ে যেতে হয় এবং শেষের 5 দিন বি একা কাজ করে। তাহলে শেষের 5 দিন বি একা কাজ করছে, তাহলে বি 5 দিনে কতটা করে সেটা আমি বের করবো। বি একদিনে কতটা করছে, একের 30 অংশ। তাহলে বি 5 দিনে কতটা করবে, একদিনে যদি একের 30 অংশ করে, 5 দিনে কতটা করবে, 5 এর 30 অংশ। কাটাকুটি যায়, 5 6 30, মানে হচ্ছে একের 6 অংশ। তাহলে বি একা একের 6 অংশ করছে, আর বাকি কাজটা এ আর বি দুজনে মিলে করছে। তাহলে বাকি কাজটা কত সেটা আমাকে বের করতে হবে। বাকি কাজ কত হবে, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে এক অংশ। তার থেকে আমি একের 6টাকে বাদ দেবো, তাহলেই আমার বাকি কাজ বেরিয়ে যাবে। তাহলে বাকি কাজ ইজ ইকুয়াল টু কত, 1 মাইনাস একের 6 অংশ, মানে কত হয় 5-এর 6 অংশ। এই কাজটা কে করেছে, 5-এর 6 অংশ কাজটা এ আর বি মিলে করেছে, তাই না? তাহলে এ আর বি মিলে দেখো এই 12 দিনে কাজটা কমপ্লিট করতো, মানে এক অংশ করতো 12 দিনে। তাহলে 5-এর 6 অংশ করবে কত দিনে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এরা দুজন মিলে 5-এর 6 অংশ কত দিনে করবে, 12 গুণ 5-এর 6 দিনে। 6 আর 12 কাটাকুটি যায়, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 10 দিনে। তার মানে এরা দুজন মিলে কতদিন কাজ করেছে, 10 দিন। আর বি একা কতদিন কাজ করেছে, 5 দিন। তাহলে টোটাল কতদিন লাগলো, 10 যোগ 5, মানে কত হয় 15 দিন। তাহলে কাজটা শেষ হতে কতদিন সময় লেগেছে, 15 দিন সময় লেগেছে, অপশন সি। তারপরটা দেখো কি বলছে, একটি ভগ্নাংশের লব হরের থেকে 2 কম যদি লবকে 2 দিয়ে গুণ করা হয় ও হরকে 3 দিয়ে গুণ করা হয়, তাহলে ভগ্নাংশটি হয় 2 এর 9। ভগ্নাংশটি কত ছিল? দেখো যখনই এরকম বলবে একটার থেকে আর একটাতে, যার থেকে বলবে সেটাকে ধরবো আমি। একটি ভগ্নাংশের লব বলেছে হরের থেকে, তাহলে আমি কাকে ধরবো, হরটাকে ধরবো। কি ধরবো, ধরি হরটা হচ্ছে এক্স, তাহলে লব কত হবে, হরের থেকে 2 কম, তাহলে লব হবে কত, হরের থেকে 2 কম মানে এক্স এর থেকে 2 কম, মানে এক্স মাইনাস 2। যদি 2 বেশি বলতো তাহলে এক্স প্লাস 2 করতাম। তাহলে ভগ্নাংশটা কত হবে, ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশ মানে হচ্ছে লব বাই হর, মানে লব কত এখানে এক্স মাইনাস 2 বাই হর কত এক্স। ঠিক আছে, এবার দেখো এবার কি বলছে, যদি লবকে 2 দিয়ে গুণ করা হয় এবং হরকে 3 দিয়ে গুণ করা হয়, তাহলে ভগ্নাংশটি হয় এত। তাহলে লবকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, তাহলে লব হচ্ছে এইটা, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 ইন্টু এক্স মাইনাস 2। আর কি করছে, হরকে 3 দিয়ে গুণ করা হয়, তাহলে হরকে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3x হয়। সেটা ইজ ইকুয়াল টু কত, ভগ্নাংশটি হয় 2 এর 9। তাহলে লিখে ফেললাম এটা ইজ ইকুয়াল টু 2 এর 9। তাহলে দেখো এদিকেও উপরে 2 রয়েছে, এদিকেও উপরে 2 রয়েছে, 2 2 কেটে যায়। এবার আমি কি করব, এবার কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়, এই 9 এর সাথে x - 2 কে গুণ করবে, আর 3x এর সাথে এদিকে উপরে 1 আছে 1 কে গুণ করবে, তাহলে কত হয় 9x - 9 দুগুণে 18 সমান সমান 3x। x গুলোকে একদিকে আনবো, তাহলে 9x - 3x করলে হয় 6x, আর -18টা ডান পাশে গেলে হয়ে যায় 18। তাহলে x কত হবে, 18/6, মানে কত হবে 3 হবে। আচ্ছা আমাকে কি চেয়েছে, ভগ্নাংশটি কত ছিল,
তাহলে ভগ্নাংশটি কত ছিল, এই যে এটা x - 2/x, তাহলে x এর মান কত 3, তাহলে 3 - 2/3 মানে কত হবে 1/3, অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার সমষ্টি 1500 এবং তাদের লসাগু 16379, সংখ্যা দুটি কি কি? দেখো এখানে আমি অপশন ধরে আমাকে কিন্তু করতে হবে, তা না হলে এটা করতে পারবো না। আগে আমি দেখি যে এই যে সংখ্যা দুটো দিয়েছে তাদের সমষ্টি আগে 1500 নাকি আমি আগে দেখি। হ্যাঁ, 1489 আর 11 যোগ করলে 1500 আসে, 1479 আর 21 যোগ করলেও 1500 আসে, 1453 এটা যোগ করলেও 1500 আসে, এটা যোগ করলেও 1500 আসে। তাহলে সমষ্টি দিয়ে আমি বের করতে পারবো না, তাই আমি অন্যরকম করেই করি। তাহলে এদের লসাগু দেখি, 1489 আর 11 লসাগু কত? এই 1489 কে কি 11 দিয়ে যায়? 11 তো মৌলিক সংখ্যা, 11 কে কিছু দিয়ে যায় না, তাহলে 1489 কে কি 11 দিয়ে যায়? যদি আমি ভাগ করি, 11 একে 11, তারপরে থাকছে 3 আর 8, 3 11 33, 5 আর 9, 5 11 55 যাবে না। তাহলে এদের লসাগু কত হবে? এটা গুণ 11 হবে, তাহলে 1489 গুণ 11, গুণ করি দেখি কত হয়, 9 একে 9, 8 একে 8, 4 একে 4, 1 একে 1, গুণ 9 একে 9, 8 একে 8, 4 একে 4, 1 একে 1, তাহলে কত হলো 9, 8 আর 9 17, 7 হাতে 1, 8 আর 9, 9 আর 4, 13, 3 হাতে 1, 4 5, আর 6, 1, কত বের হলো 16379। দেখো তার মানে এটাই উত্তর হবে, কারণ এই দুটো লসাগু করলে আমার 16379 আসছে, বাকিগুলো আর করার দরকার হবে না। ঠিক আছে, এটাও ঠিক একই। যদি এটা দিয়ে দেখো 47 ও মৌলিক সংখ্যা, 47 দিয়ে এটাকে ভাগ যায় কিনা দেখবা, যদি ভাগ না যায় তাহলে এটা দিয়ে গুণ করতে হতো, তাহলে তো 11 দিয়ে গুণ করলে আমার এত আসলে 47 দিয়ে গুণ করলে অনেক বেশি আসবে নিশ্চয়ই। ঠিক আছে, এভাবে করে দেখতে পারো, কিন্তু আমার চলে আসলো আর দেখার কোনো দরকারই নেই। তারপরেরটা দেখো কি বলছে, একটি সংখ্যাকে 40% বাড়িয়ে আবার 40% কমানো হলো। তাহলে আমি কি ধরবো, দেখো যখন কোনো কিছু দেয়া থাকবে না, খালি পার্সেন্ট পার্সেন্ট দেয়া থাকবে, তখন আমি যদি 100 ধরি তাহলে আমার সব থেকে বেশি সুবিধা হবে। আমি x ধরেও করতে পারি, কিন্তু এখানে কিছু দেয়া নেই তো, খালি পার্সেন্ট পার্সেন্ট দিয়েছে, এই টাইপের ক্ষেত্রে আমি 100 ধরলে আমার সুবিধা হবে। তাহলে আমি ধরলাম হচ্ছে সংখ্যাটা, একটি সংখ্যাটা ধরলাম 100। ঠিক আছে, সংখ্যাটি সমান সমান 100। তাহলে কি করেছে, সংখ্যাটাকে 40% বাড়িয়েছে। 40% বাড়ানো মানে কি, মানে 100 যদি হয় তাকে 40 বাড়ানো, তাহলে সংখ্যাটা এখন কত হবে, এখন হবে 100 যোগ 40 সমান সমান কত, 140। এবার কি করেছে, আবার 40% কমানো হলো। ঠিক আছে, তো 40% কমানো, এখন তো রয়েছে 140, এটার আবার 40% কমিয়েছে, তাহলে নতুন যে সংখ্যাটা সেটা কত হবে, 140 ইন্টু 40% কমিয়েছে মানে কত হবে 60/100। যদি বাড়াতো 40% তাহলে কত হতো, 100 সাথে 40 যোগ করে উপরে করতাম বা 100 করতাম, তাহলে 140 ইন্টু 40% কমিয়েছে মানে 60/100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে কত হলো 6 14 84। তাহলে নতুন সংখ্যাটা কত হলো 84। আমার ছিল কত 100, আমাকে কি বের করতে বলেছে, সংখ্যাটি শতকরা কত পরিবর্তন হলো। তাহলে পরিবর্তন কতটা হলো, সংখ্যাটা বাড়লো না কমলো, কমলো, কতটা কমলো 100 - 84 মানে 16 কমলো। আচ্ছা, কত পার্সেন্ট, দেখো 100 তে 16 কমলো মানেই আমি কি লিখতে পারি, 16% কমেছে, তাহলে আমার অপশন কি আছে 16% হ্রাস হয়ে গেল। তারপরটা দেখো কি বলছে, বলছে এ ও বি এর কর্মদক্ষতার অনুপাত 3:4। আচ্ছা, কর্মদক্ষতা মানে কি, কর্মদক্ষতা মানে কে কত ভালো কাজ করতে পারছে। তা দেখো কর্মদক্ষতার অনুপাত থেকে সময়ের একটা সম্পর্ক আছে। কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা যত ভালো হবে মানে যে যত ভালো কাজ করতে পারবে তার সময় তত বেশি লাগবে না কম লাগবে, ভালো কাজ করতে পারছে মানে কি সে ভালো দক্ষ, তার মানে তার সময় কম লাগবে। তাহলে কর্মদক্ষতা আর সময়ের ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কর্মদক্ষতার অনুপাত বলেছে a:b এর কর্মদক্ষতা কত 3:4। তাহলে আমি যদি সময়ের অনুপাত বার করি কি হবে, ওটা উল্টো হবে, ব্যস্ত সম্পর্ক হবে। মানে a আর b এর a:b লিখছে, সময় যদি করি সময়ের অনুপাত করি তাহলে কত হবে 3:4 টা উল্টে যায় 4:3। ঠিক আছে, যখন দুটো থাকবে তখন কিন্তু কিন্তু উল্টাবে, আর নিয়ম হচ্ছে 1/3:1/4 করে করা, তো উল্টে দিলে ওটা 4:3 হবে। আচ্ছা, তাহলে এটা কি পেলাম, এ আর বি এর সময়ের অনুপাত হচ্ছে 4:3, মানে এর যদি এর ভাগে কত 4, বির ভাগে 3, মানে এর যদি 4 দিন লাগে বির তাহলে লাগবে কত দিন, 3 দিন। এখানে কি বলছে, যদি কোনো কাজ শেষ করতে এর 12 দিন সময় লাগে, তাহলে এর যদি 12 দিন লাগে বির তাহলে কত দিন লাগবে, দেখো 4 দিন লাগলে 3 দিন, 4 কে কত দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে গুণ করলে, তাহলে বির কত দিন লাগবে, এই 3 কেও যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে আমার বেরিয়ে যাবে, তাহলে 3 তিরিকে 9, তার মানে বীর কতদিন লাগবে 9 দিন লাগবে। আবার তুমি এক্স ধরেও করতে পারো। ঠিক আছে, তাহলে দিনের অনুপাত বেরিয়েছে 4:3, তাহলে আমি ধরছি এর লাগে 4x, তাহলে বীর লাগবে 3x। ঠিক আছে, তাহলে এখানে এর কতদিন লাগছে, এখানে বলে দিয়েছিল 12 দিন লাগছে, এই যে, তাহলে
4x ইজিক্যাল টু আমি লিখতে পারি 12, তাহলে x ইজিক্যাল টু কত হবে 3, তাহলে b এর কত দিন লাগবে 3x, মানে 3 গুণ 3x এর মান 3 বেরিয়েছে, তাহলে 9, এভাবেও করতে পারো, ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হবে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরেরটা দেখো কি বলছে, যদি cos 2a ইজিক্যাল টু sin a হয়, আচ্ছা এটা না cos 2 থিটা ছিল, যাই হোক 2a আমি লিখেছি, এটা cos 2 থিটা ছিল, হ্যাঁ থিটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই এই লিখেছি, cos 2 থিটা ইজিক্যাল টু sin থিটা, যে থিটা হোক a হোক সব একই, হ্যাঁ এগুলো একটা কোণ তো, a বসুক থিটা বসুক যাই বসুক একই, কিন্তু এই অঙ্কটাতে অরিজিনাল অঙ্কটাতে কিন্তু থিটা ছিল, এটাও থিটা হবে, তাহলে এর মান না এটা থিটার মান একই, ঠিক আছে, a হোক যা হোক ইয়ে। আচ্ছা দেখো, আমি তোমাদের পূরক কোণের আগের দিনের ইয়ে করানোর সময় পূরক কোণ বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, পূরক কোণ মানে কি, ধরো দুটো কোণ রয়েছে, একটা কোণ এ একটা কোণ বি, তা এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এ আর বি এর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণকে বলা হবে বি এর পূরক কোণ, এ ইজিক্যাল টু হচ্ছে বি এর পূরক কোণ, আর বি হবে এ এর পূরক কোণ, ঠিক আছে, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা প্রত্যেকটা কোণ একে অপরের পূরক কোণ হয়। তা এখানে আমি তোমাদের পূরক কোণ বলেছিলাম যে সাইন থিটার পূরক কোণ হবে কস থিটা, মানে সাইন থিটা ইজিক্যাল টু আমি লিখতে পারবো, এখানে দেখো তাহলে এ ইজিক্যাল টু আমি কি লিখতে পারতাম 90 ডিগ্রি মাইনাস বি, আবার বি ইজিক্যাল টু কি 90 ডিগ্রি মাইনাস এ, মানে থিটার সাইন থিটা ইজিক্যাল টু আমি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার cos থিটারও লিখতে পারি কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে, এখানে দেখো cos আর sin লাগবে, আমি আর আর কার কার সেটাও আমি বলে দিচ্ছি, সেকের সাথে যাবে কোসেক, sec থিটা ইজিক্যাল টু আমি লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কোসেক থিটা ইজিক্যাল টু আমি কি লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কার কে কে বাকি থাকলো tan আর cot, tan এর সাথে cot যাবে, tan থিটা ইজিক্যাল টু আমি লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস থিটা, আর cot থিটা ইজিক্যাল টু আমি কি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমার দেখো এখানে একদিকে cos রয়েছে একদিকে sin রয়েছে, আমি হয় দুদিকেই sin আনবো অথবা দুদিকেই cos আনবো, তো আমি দুদিকেই sin আনছি, তাহলে cos, আচ্ছা আমি দুদিকেই cos আনি তাহলে সুবিধা হবে, তাহলে cos 2 থিটা ইজিক্যাল টু কি লিখবো sin থিটাকে আমি কি লিখতে পারি, যে এইটা লিখতে পারি, এখানে sin থিটার জায়গায় যদি sin 2 থিটা থাকতো তাহলে এখানেও থিটার জায়গায় 2 থিটা লিখতাম, ঠিক আছে, তাহলে আমি কি লিখবো cos 2 থিটা ইজিক্যাল টু, এখানে sin থিটা রয়েছে মানে আমি কি লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে cos এখানে cos, cos cos যদি আমি উঠে যায় তাহলে কত হয়, এমনি কিন্তু ওঠে না, আমি এমনি ধরছি যে উঠে যাচ্ছে, তাহলে 2 থিটা ইজিক্যাল টু হবে কত 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা গুলোকে একদিকে আনলে কত 2 থিটা প্লাস থিটা মানে 3 থিটা ইজিক্যাল টু হবে 90 ডিগ্রি, আর থিটা হবে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা এখানে দেখো একটা রয়েছে থিটার মান বা এর মান রয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে ওটা কিন্তু প্রথম পাদে অবস্থিত, প্রথম পাদে অবস্থিত হলে তখনই সাইন কস এদের মান পজিটিভ হয়, এটা তোমাদের ক্লাস 11 এ আছে, 10 এ ভালো করে দেয়া নেই, ঠিক আছে, বা এনসিইআরটি এর বইয়ে মনে হয় আছে, তাই জন্য এটা দিয়েছে, তো প্রথম পাদে থাকলে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো প্রথম পাদেই থাকলেই করতে পারবা, তা নাহলে কিন্তু ওগুলো প্লাস মাইনাস ভ্যারি করে, ঠিক আছে, তা থিটার মান কত হবে 30 ডিগ্রি, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, p ইজিক্যাল টু 0.3 গুণ 0.3 প্লাস 0.03 গুণ 0.03, আচ্ছা তাহলে আমি এখানে কি লিখতে পারি, p ইজিক্যাল টু দেখো দুটো 0.3 গুণ 0.3 মানে আমি কি লিখতে পারি 0.3 0.3 তার হোল স্কয়ার, প্লাস এখানেও দেখো দুটো একই জিনিস রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি 0.03 তার হোল স্কয়ার, তাহলে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমার কি আনতে চাই, এখানে আবার মাইনাস রয়েছে মানে -2ab এরকম আনতে চাই, তাহলে -2 ইনটু এই 0.6 কে আমি লিখতে পারি 2 ইনটু 0.3 লিখলাম, আর এটা যেরকম রয়েছে সেরকম আমি লিখে দিলাম ইনটু 0.03, তাহলে এটা মানে কি বেরোলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাই না, তাহলে তার ফর্মুলা কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab এর ফর্মুলা কি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা বিয়োগ করলে কত, আমি 2 কে তোমাদের দেখাচ্ছি কি করে বিয়োগ করে, এটা -0.03, এখানে আমি 0 বসিয়ে নিলাম, তাহলে বিয়োগ করলে কত হবে 3, শূন্যকে 10 ধরতে হয় তাহলে 7, আর কত হয় 2, তাহলে 0.27, এটা বিয়োগ করলে কত হবে 0.27 তার হোল স্কয়ার, ঠিক আছে, আচ্ছা আর কিউ বলেছে কত, এত আমাকে কার মান বার করতে হবে p বাই কিউ, হ্যাঁ, তাহলে p বাই কিউ ইজিক্যাল টু আমি কি লিখতে পারি p বাই কিউ সমান সমান আমি কি লিখতে পারি, p এর মান কত এইটা, তার মানে আমি এটাকে দুবার ভেঙে নিলাম 0.27 ইনটু 0.27 বাই কিউ এর মান কত বলে দিয়েছিল 0.54 লিখলাম 0.54, আচ্ছা এখানেও দেখো দুটোর পরে দশমিক নিচেও উপরেও দুটোর পরে দশমিক, তাই এটা তুলে দেই,
আচ্ছা, আর 27 দুগুণে তাহলে 54 হয় 2। আচ্ছা, তাহলে 0.27 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হয়? 0.27 কে ভাগ করলে হয় 137, তাই না? 7 এর মধ্যে 3 বার যায়, তারপরে 1 আর পয়েন্টের জন্য 0 আসে। এই 0.135, হ্যাঁ এটা 7 লিখলাম, ভুল লিখলাম, এটা কিন্তু 5 হবে, হ্যাঁ তাই না? 10 এর মধ্যে যায়। যদি তুমি ভাগ করো 27 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? একবার দিলে 2 7, তিনবার দিলে 6, 1 পয়েন্ট নিয়ে 0 5 10, মানে 13.5, ওটাই 1.135 হবে ইয়ে করলে, আমি এখানে পয়েন্টে ধরিনি, তাই না? আচ্ছা, তাহলে অপশন হবে অপশন ডি। তা তুমি এখানে পয়েন্ট ধরেই নাও। আচ্ছা, পুরোটাই আমি বলে দিই, তাহলে পয়েন্ট সবার প্রথমে এখানে চলে যায়, তাই না? তাহলে 1 পয়েন্ট এরকম করে হবে। তারপরটা দেখো কি বলছে। একটি ঘরের পরিমাপ বলেছে 10 মিটার, 8 মিটার বাই 6 মিটার, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। ঠিক আছে? তাহলে ঘরটির মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? আচ্ছা, ঘর কিরকম আকারের হয়? ঘর হচ্ছে একটা আয়তঘন টাইপের, আর যদি ঘরের সব দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয় তাহলে ঘনক হয়ে যাবে। মানে অনেকটা কিরকম হবে? এরকম টাইপের একটা ঘর হবে, তাই না? আচ্ছা, এবার কি বলেছে দেখো, ঘরটির মধ্যে সর্বাধিক দৈর্ঘ্যের যে দণ্ডটি রাখবে, দেখো দণ্ডটি যদি রাখে তাহলে সর্বাধিক দৈর্ঘ্যের দণ্ডটা কিরকম হবে? আমি যদি এই নিচের কোণার থেকে একদম ডান পাশের এই উপরের কোণা পর্যন্ত নিয়ে যাই, মানে এরকম টাইপের করে রাখি তবেই কিন্তু, বা যদি এই যে এরকম টাইপের করে রাখি, এই কোণার থেকে যদি এই কোণা অবধি রাখি তবেই আমার সর্বাধিক দৈর্ঘ্যের দণ্ড আমি রাখতে পারবো। তো এটাকে কি, এটা হয় তার কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? তা ঘরটা কি? ঘরটা একটা আয়তঘন বা সমকোণী চৌপল। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হবে? ঘরের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, কর্ণের দৈর্ঘ্য মানে ঘরের কর্ণের দৈর্ঘ্য মানে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে? এটা হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, এগুলো তোমরা লিখে রাখো না কিন্তু ভুলে যাবে, হ্যাঁ? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। আর যদি বর্গক্ষেত্র এই, আর যদি ঘনক হতো তাহলে হতো √3 গুণ বাহু। তাহলে এটা ইজিক্যাল টু কি? রুট ওভার দৈর্ঘ্য, আমি যে কোনো একটাকে ধরি, দৈর্ঘ্য ধরি এটা, প্রস্থ ধরি এটা, এটা ধরি উচ্চতা, তাহলে কত হবে? 10 স্কয়ার যোগ 8 স্কয়ার যোগ 6 স্কয়ার। 10 স্কয়ার করলে কত? 100 যোগ 8 স্কয়ার মানে 64 যোগ 36, তাহলে কত হয়? 100 আর 64 যোগ করলে 164, আর 36 মানে 200 হবে। 200 মানে কি? রুট ওভার 2 গুণ 100, তার মানে 100 থেকে 10 রুটের বাইরে বেরোয়, তাহলে হবে কত? 10√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 10√2, মানে কর্ণের দৈর্ঘ্যটাই হবে সর্বাধিক দৈর্ঘ্যের দণ্ডটা, মানে হবে 10√2। সরি। তারপরটা দেখো কি বলছে। একটি স্কুলে ছেলে ও মেয়েদের বয়সের গড় বলেছে 16.8 বছর। ছেলেদের গড় বয়স 15.4 বছর ও মেয়েদের গড় বয়স 18.2 বছর হলে স্কুলে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত কত? আমি ধরি ছেলে আছে হচ্ছে এক্সটা আর মেয়ে আছে ওয়াইটা। ঠিক আছে? আচ্ছা, ছেলে ও মেয়েদের বয়সের গড় কত? মানে দুজন মিলে তাদের গড় বলেছে 16.8। তাহলে ছেলে আর মেয়ে মিলে মোট কতজন আছে? ছেলে আছে এক্সটা, মেয়ে আছে ওয়াইটা। তাহলে ছেলে মেয়ে মিলে মোট কতজন আছে? এক্স প্লাস ওয়াইটা। এই এক্স প্লাস ওয়াই এর বয়সের গড় কত বলেছে? 16.8, মানে সমগ্র ছেলে মেয়ের। তাহলে এক্স প্লাস ওয়াই জনের বয়সের সমষ্টি কত হবে? এক্স প্লাস ওয়াই ইন্টু 16.8, তাই না? আবার কি বলেছে দেখো, ছেলেদের গড় বয়স বলেছে 15.4, ছেলে আছে কত? এক্স জন, এক্স জনের গড় বয়স 15.4, তাহলে এক্স জনের বয়সের সমষ্টি কত? 15.4 ইন্টু এক্স। আর কি, মেয়েদের গড় বয়স বলেছে 18.2 বছর, মেয়ে আছে কতজন? ওয়াই জন, তাহলে ওয়াই জনের বয়সের গড় যদি 18.2 হয়, ওয়াই জনের বয়সের সমষ্টি কত হবে? 18.2 ওয়াই। তাহলে দেখো এই টোটাল ছেলে মেয়ের বয়সের সমষ্টিটাই তো সমান সমানই তো ছেলের বয়স প্লাস মেয়ের বয়স, তাই না? আচ্ছা, তাহলে এটা ইজিক্যাল টু আমি কি লিখতে পারি? এটা প্লাস এটা। এবার কি করবো, এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে কত হয়? 16.8x প্লাস 16.8y ইজিক্যাল টু কত? 15.4x প্লাস 18.2y। আমাকে কি বের করতে বলেছে? ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত, মানে ছেলে কতগুলো আছে ইস্টু মেয়ে কতগুলো আছে। তো ছেলে ধরেছে আমি এক্স, মানে এক্সটাকে বাদিকে রাখবো, তাহলে এক্স গুলোকে বাদিকে আনি, ওয়াই গুলোকে ডান পাশে আনি, তাহলে কত হয়? 16.8x মাইনাস 15.4x ইজিক্যাল টু 18.2y মাইনাস 16.8y। বিয়োগ করলে কত হয়?
এটা দেখো 16.8 থেকে 15.4 করলে হবে 1.4x ইজ ইকুয়াল টু, এদিকেও দেখো 1.4ই হচ্ছে 1.4y, তাহলে 1.4 1.4 কেটে যায়, মানে x ইজ ইকুয়াল টু y, তাহলে x ইজ টু y কত হয়ে যাবে 1:1, তাহলে অনুপাত কত হবে 1:1, মানে ছেলে আর মেয়ের সংখ্যা সমান সমান রয়েছে। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে √2 প্লাস √x ইজ ইকুয়াল টু যদি √3 হয় তাহলে x এর মান কত, তাহলে আমি লিখি √2 প্লাস √x ইজ ইকুয়াল টু √3, আমাকে তো x এর মান বের করতে বলেছে, তার মানে আমাকে দুইটাকে ডান পাশে পাঠাতে হবে, তাহলে √x ইজ ইকুয়াল টু কত √3 মাইনাস √2, এই √x থেকে আমি কি করলে x পাবো, আমি যদি দুদিকেই স্কোয়ার করে দিই, কারণ √x এর স্কোয়ার করলে তবেই তো x পাবো, তাহলে আমি কি করব দুদিকে স্কোয়ার করে দেবো, এদিকের স্কোয়ার করলাম এদিকের স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করলে √x স্কোয়ার করলে x হয়ে যাবে, আর এটা দেখো a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় রয়েছে, তার ফর্মুলা কি a স্কোয়ার মানে √3 তার হোল স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে √2 তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু √3 ইন্টু √2, বা এটা তুমি আগেও আনতে পারো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ওরকমও লিখতে পারো, একই হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে, √3 স্কোয়ার করলে কত 3 যোগ √2 স্কোয়ার করলে কত 2 মাইনাস 2 আর এটা গুণ করলে কত হয় 2√6, তাহলে কত হবে 3 আর 2 যোগ করলে 5 মাইনাস 2√6, অপশন ডি। তারপরটা দেখো কি বলছে, বলছে একটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়েছে, দ্রব্যটি আরো 33 টাকা বেশি দামে বিক্রি করলে 14% লাভ হতো। আচ্ছা, আরো 33 টাকা যদি আমি বেশি লাভ পেতাম, বেশি লাভে বিক্রি করতাম, তাহলে আমার কত, আর এখানে পার্সেন্টেজটা কতটা বাড়তো, আগে ছিল 12%, পরে বেচতাম 14%, তাহলে কত পার্সেন্ট বেশি হতো 14% মাইনাস 12%, মানে কত হচ্ছে 2%, এই 2%টাই তো 33 টাকা, তাই না, আমি 2% বেশি হলে আমার 33 টাকা বেশি পেতাম, তার মানে কত এই 2% ইজ ইকুয়াল টু 33, আমি টোটাল ক্রয় মূল্য কত হবে, তাহলে টোটাল ক্রয় মূল্যটা হচ্ছে 100%, পার্সেন্টেজ 100, তাহলে 1% ইজ ইকুয়াল টু কত হতো 33/2, আর 100 ঐকিক নামে করে দিচ্ছি, আর 100% ইজ ইকুয়াল টু তাহলে কত হবে গুণ হয়ে যাবে 100টা, 33/2 ইন্টু 100, তাহলে 2 দিয়ে 100 কে কাটলে হয় 50, তাহলে 50 দিয়ে কাটলে এই গুণ করলে এই 50 আর 33 গুণ করলে কত হয় 165 হয়, 5 গুণ 33 করলে তারপরে শূন্য মানে 1650, অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ একা একটি কাজ 12 দিনে করতে পারে, ভালো কথা, বি এর থেকে 20% কম দক্ষ, তা আমি তোমাদের করিয়েছিলাম সময় ও কার্য চ্যাপ্টারের সময়, যখন কি বলবে 20%-এর দক্ষ বলবে যার থেকে, তাকে আমি কি ধরবো 100 ধরবো, তাহলে এখানে কার থেকে বলেছে, মানে যার থেকে একটু আগেও করালাম, তাহলে যার থেকে বলবে না সেটাকে আমি ধরবো, তাহলে আমার করতে পারবো, তাহলে বলেছে বি এর থেকে 20% কম দক্ষ, তাহলে আমি কাকে ধরবো এটাকে ধরবো, তাহলে আমি ধরলাম এ এর দক্ষতা সমান সমান 100, আর পার্সেন্টেজের গুলোতে 100 ধরলে সুবিধা হবে, তাহলে বি এর দক্ষতা কত হবে, বি এর দক্ষতা কত হবে, এর থেকে বলেছে 20% কম দক্ষ, মানে এর যদি 100 হয় তার থেকে আরো 20 কম হবে, মানে কত হবে 80 হবে, তাহলে a is to b এর দক্ষতার অনুপাত কত হবে 100 is to 80, তাই না, তাহলে ভাঙলে কত এই শূন্য কেটে যাবে, তাহলে কত হয় 10:8 মানে 5:4, আবার 2 দিয়ে দিলে, তাহলে তাদের কাজের সময়ের অনুপাত কত হবে a is to b এর, এটা দক্ষতার অনুপাত, তাহলে একটু আগেই করালাম দক্ষতার অনুপাতের সাথে সময়ের অনুপাতের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাহলে দক্ষতার অনুপাত যদি 5:4 হয় তাহলে সময়ের অনুপাত কত হবে 4:5 হবে, উল্টে যাবে দুজনে থাকলে। আচ্ছা, তাহলে এর যদি 4 দিন লাগে তাহলে বি এর লাগবে কতদিন 5 দিন, এখানে এর কতদিন লেগেছে, এই একা কাজটি 12 দিনে করে, তাহলে এর যদি 12 দিন লাগে, 12 মানে কি এটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে 5 কেও 3 দিয়ে গুণ করবো, মানে কতদিন লাগবে 15 দিন, একটু আগে তোমাদের যে অঙ্কটা করালাম পুরো সেম অঙ্ক, তাহলে এর যদি 12 দিন লাগে বির কতদিন লাগবে 15 দিন। আচ্ছা, যদি x ধরে করো, ধরো a এর 4:5 লেগেছে, মানে এর যদি 4x লাগে তাহলে b এর ধরবো 5x, এখানে দেখো এর লেগেছে 12 দিন, তার মানে কি 4x = 12, ওখান থেকে x এর মানটা বের করে, x এর মান হবে 3, তাহলে 5x মানে 5 গুণ 3 সমান সমান 15, যে কোনো ভাবে তোমরা করতে পারো, হ্যাঁ দুটোই সোজা। তারপরটা দেখো কি বলছে, তিনজন ব্যক্তি একটি ব্যবসায় 1/2 is to 1/3 is to 1/4 অনুপাতে নিয়োগ করে, বছরের শেষে যদি এত টাকা লাভ হয় তাহলে সর্বোচ্চ লভ্যাংশের মান কত, মানে সব থেকে বেশি যে লাভটা পাচ্ছে সেটার মান কত, যখন এরকম নিচে থাকবে না, আমি কোনোদিন আমি বার করতে পারবো না, আমাকে কি করতে হবে আগে সবগুলোকে উপরে অনুপাতে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তাহলে কি রয়েছে 1/2 is to 1/3 is to 1/4, এরকম থাকলে আমাকে কি করতে হয় নিচে আমার এক আনতে হয়, মানে নিচের গুলোর লসাগু করতে হয়, তা 2 3 আর 4 এর লসাগু কত হবে, হয় কত
12 হয়, তাহলে আমার সবার নিচে 12 আনতে হবে। এখানে 2 রয়েছে, 2 কে কত দিয়ে গুণ করলে 12? 6 দিয়ে গুণ করলে 12 হয়, তাহলে উপর নিচে আমি 6 দিয়ে গুণ করব। তাহলে কত হয়? 6/12 ইস্টু নিচে 3 রয়েছে, 3 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 4 দিয়ে, উপর নিচে 4 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 4/12 ইস্টু 4 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? 3 দিয়ে, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করব, মানে হবে 3/12। নিচে সবার সেম আছে, তুলে দেব, তাহলে 6:4:3। আচ্ছা, তাহলে তারা কি অনুপাতে নিয়োগ করেছে? এই অনুপাতে। তাহলে যে লাভ হবে সেটাও তারা এই অনুপাতেই এটাই এই অনুপাতে মানে ভাগ করে নেবে। তাহলে বছরের শেষে লাভ হয়েছে কত? 15,600 টাকা। সর্বোচ্চ লভ্যাংশের মান কত? সর্বোচ্চ লভ্যাংশ তাহলে কি এ যে 6টা বড় 6 অনুপাতটা, তাহলে সে কত টাকা পাবে? তার লভ্যাংশটা কত হবে? 6 ডিভাইডেড বাই 3টের যোগফল, 6 আর 4 10 আর 3 13 ইন্টু 15600। এটা দেখো 13 দিয়ে 156 কে কাটা যায়, 13 কে 12 দিয়ে গুণ করলে হয় 156, মানে 1200। তাহলে কত হলো? 6×72 00। 7200 কোথায়? এই যে অপশনে। তারপর একটা দেখো কি বলছে। আচ্ছা, এটা ইংলিশে রয়েছে, আমি বলে দিচ্ছি বাংলায়। হ্যাঁ, ফর এনি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1 2 3 4 5 6 যেগুলো দেখছো, এগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা। ফর এনি ন্যাচারাল নাম্বার n, মানে n যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা হলে 6n - 5n অলওয়েজ ইনস উইথ, মানে 6n - 5n এর আমি যদি মান বের করি, সেটা সবসময় কি দিয়ে শেষ হবে, মানে তার শেষের ঘরের অঙ্কটা কি থাকবে। দেখো n যে কোনো স্বাভাবিক সংখ্যা বলেছে, তার মানে আমি n এর মান 1 2 3 এইগুলো ধরবো, 0 ধরবো না। হ্যাঁ, 0 কিন্তু হবে না। তাহলে n এর মান আমি প্রথমে 1 ধরে দেখি কি আসে। তাহলে 1 ধরলে কত হবে? 6^1 - 5^1, মানে হচ্ছে 6 - 5, আমার কত আসলো? 1 আসলো। আচ্ছা, এবার আমি n এর মান 2 ধরলাম, তাহলে কত হচ্ছে? 6² - 5², তাহলে কত হয়? 36 - 25, মানে কত আসলো? 11। তাহলে আমার শেষের অঙ্ক কত আসছে? 1 আসছে। এখানেও শেষে কত আসছে? 1 আসছে, এককের ঘরের অঙ্ক। আমি n এর মান 3 ধরি, দেখি আরো করে দেখি একই আসে নাকি। 6³ - 5³ 6 এর কিউব করলে কত? 216 মাইনাস 125। এখানেও দেখো আমার লাস্টে কত আসছে? একই আসছে, তাই না? 91, মানে লাস্টে আমার এককের ঘরে একই আসছে। তাহলে অলওয়েজ ইনস উইথ কত হবে? সর্বদা কি দিয়ে শেষ হয়? এই যে 1 দিয়ে। তারপর একটা আচ্ছা, এটা সরল রয়েছে, সোজা, তোমরা পারবে। দেখো এখানে আমার কি, আমি যদি এইটাকে এই গুণটাকে আগে করি এইটুকুকে, তাহলে দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে? 1/3 লিখলাম এখানে, 1/3 মাইনাস এখানে 3-এর 4 যেরকম আছে সেরকম লিখে দিলাম, তারপরে ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এখানে দেখো এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে খালি কোনা গুণ হয়ে যাবে, মানে 1-এর 6 প্লাস 5-এর 6 ইন্টু 4-এর 21 যেরকম আছে লিখলাম। দেখো 1-এর 6 আর 5-এর 6 লসাগু করলে কত? লসাগু করলে হয় 6, মানে 1 + 5 মানে হয় 6-এর 6। তাহলে 6 আর 6 কেটে যায়, মানে 1 হয়। তাহলে আমার কত থাকছে? 1-এর 3 মাইনাস 3-এর 4 গুণ 4-এর 21। আবার এটা কাটাকুটি যায়, দেখো 4 4 কেটে যায়, আর 3 আর 21 কাটলে 7 হয়। তাহলে কত হচ্ছে? 1-এর 3 মাইনাস 1-এর 7। লসাগু করলে কত? 3 এর 7 এর লসাগু 21, তাহলে 3 7 21 মাইনাস 3 7 21, মানে কত হয়? 7 থেকে 3 বাদ দিলে হয় 4/21। তাহলে অপশন ডি। আচ্ছা, আজকে তোমাদের এতগুলো অঙ্কই ছিল। তো আবার আমি পরের ক্লাসে বাকি এই শিফটে যে বাকি 15টা অঙ্ক রয়েছে সেটা আমি তোমাদের পরের ক্লাসে করাবো। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমরা একদম বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্ক এবং ধরে ধরে শিখতে পেরেছো। তো তোমরা যারা নতুন আছো, নতুন দেখছো আমার ভিডিও, তাদেরকে বলবো তারা অবশ্যই চ্যানেলটাকে তোমরা লাইক করো। চ্যানেলটাকে লাইক করো বলছি, ভিডিওটাকে তোমরা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের ভিডিও পেতে কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে কিন্তু এই ভিডিও তোমরা দেখতে পাবে না। তো চলো, আজকে এত দূরই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।